আচ্ছা, আজকে আমরা কিছু ইলেকট্রিক ফিল্ডের প্রবলেম, বিশেষ করে নিটে যেসব পড়েছিল সেগুলোর একটু দেখে নিই। দেখো, প্রথম হচ্ছে নিট 2020-তে পড়েছিল। এ স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস 10 সেমি হ্যাজ এ চার্জ অফ 3.2 × 10⁻⁷ কুলম distributed uniformly. What is the magnitude of electric field at a point 15 semi from the center of sphere? নিট 2020 ডেটাগুলো হচ্ছে এ স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস আর ইকুয়ালস টু 10 সেমি, আচ্ছা, অ্যাজ এ চার্জ অফ কিউ ইকুয়ালস টু 3.2 × 10⁻⁷ কুলম ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আর ডিস্টেন্সটা দেওয়া আছে, আরটা দেওয়া আছে 15 সেমি। দেখো অ্যান্সার চারটা আমি বলে দিচ্ছি। এ দেওয়া আছে 1.28 × 10⁵ নিউটন পার কুলম, বি 1.28 × 10⁶ নিউটন পার কুলম, সি 1.28 × 10⁷ নিউটন পার কুলম, আর ডি 1.28 × 10⁴ নিউটন পার কুলম। তো দেখো, প্রথম কথা হচ্ছে এখানে একটা থিওরি আমাকে একটু ফোকাস করতে হবে। থিওরিটা হচ্ছে কীরকম, যে যদি স্ফিয়ার হয় তো স্ফিয়ারের ক্ষেত্রে রেডিয়াস আমি ধরে নিলাম ক্যাপিটাল আর, ঠিক আছে। এবার যদি এর ডিস্টেন্স স্মল আর হয়, অর্থাৎ এই পি পয়েন্টে আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন হতে পারে এক নম্বর কথা যে কেস 1 আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, কেস 2 স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, আর 3 নম্বর আর লেস দেন ক্যাপিটাল আর। তো প্রথম ক্ষেত্রে আর যদি আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়, তখন আমরা ধরে নিই যে এই স্ফিয়ারের মধ্যে যত আধান আছে সমস্ত আধানটা তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমার বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে একটা শুধুমাত্র এইখানে ধরে নাও কিউ চার্জটা আছে, কেন্দ্রে কেন্দ্রীভূত আছে এবং কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে স্মল আর। তাহলে ক্যালকুলেশনটা কী হবে, একদম ইজি। ই সমান হয়ে যাবে 1/4πε0 Q/r², এবং পোটেনশিয়ালটাও তাই, ভি ইকুয়ালস টু 1/4πε0 Q/r। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 2 নম্বরের ক্ষেত্রে যদি আর ইকুয়ালস টু আর হয়, অর্থাৎ এই পয়েন্টটা যদি এর সারফেসের মধ্যেই থাকে, তাহলে সেক্ষেত্রেও আমার ই এর শুধুমাত্র আর এর জায়গায় ক্যাপিটাল আর বসে যাবে, অর্থাৎ ই ইকুয়ালস টু হয়ে যাবে 1/4πε0 Q/R², আর ভিটা হয়ে যাবে 1/4πε0 Q/r। সমস্যাটা হয় 3 নম্বরের ক্ষেত্রে, অর্থাৎ আর যদি লেস দেন আর হয়, অর্থাৎ স্মল আরটা যদি লেস দেন ক্যাপিটাল আর হয়, তখন কি হয় দেখো, তখন এরকম হয় যে বলা হয় যে কোনো কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়। এখন ইলেকট্রিক ফিল্ডটা তাহলে প্রথম কথা হচ্ছে যে কেস 3 জন্য ইটা 0, ঠিক আছে। এখন ই যদি 0 হয়, আমরা জানি ই ইকুয়ালস টু -dVdr, তাহলে এইটা যদি 0 হয় তার মানে ডিভিডিআর ইকুয়ালস টু 0। আর একটা রাশির ডেরিভেটিভ কখন 0 হতে পারে, হয় সেই যেমন ধরো পোটেনশিয়ালের আর এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি, তাহলে সেটা যদি 0 হয় তাহলে হয় পোটেনশিয়ালটা 0 হবে, না হলে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হবে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে এখানে পোটেনশিয়াল 0 হওয়ার কোনো অর্থ নাই। যদি 0 হয় তার মানে হচ্ছে সারফেস থেকে সেন্টার পর্যন্ত সমস্ত জায়গায় যদি 0 হয় তাহলে সারফেসেও 0 হওয়া উচিত, কিন্তু সারফেসে তো 0 নয়, আমরা তো এই 2 নম্বর ক্ষেত্রে দেখলাম। তাহলে আমরা বলবো যে এটা কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে এই সেন্টার থেকে সারফেস পর্যন্ত প্রত্যেক জায়গায় ভি সমান, এবং সেটা কী হবে, যেহেতু সারফেস পর্যন্ত, তার মানে সারফেসে যখন আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, তখন তার যে পোটেনশিয়াল, তাহলে সেই পোটেনশিয়ালটাই সমস্ত জায়গায় থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে আমার পোটেনশিয়ালটা হয়ে যাবে ই ইকুয়ালস টু 0 হবে, এবং ভিটা হয়ে যাবে 1/4πε0 Q/R।
এই থিওরিটা আমি জাস্ট বলে দিলাম, কারণ এই ধরনের প্রবলেম বিভিন্ন রকমভাবে আছে। এখানে যেটা বলেছে সেটা খুব ইজি, তার কারণ হচ্ছে আর ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, আর ক্যাপিটাল আরটা বলেছে 10 সেন্টিমিটার। তার মানে অবভিয়াসলি আর গ্রেটার দেন স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, অর্থাৎ 10 সেন্টিমিটার থেকে বড়। তাহলে একদম ইজি, যেটা হবে তোমার চেয়েছে শুধুমাত্র ই, অর্থাৎ 1/4πε0 Q/r², এইটাই। তাহলে সেক্ষেত্রে আমার কোনো রকম কোনো সমস্যার কথা নয়। তাহলে এই প্রবলেমের জন্য এখানে যে একদম ইজি জিনিস, যে তোমার ইকুয়েশনটা হয়ে যাবে ই ইকুয়ালস টু 1/4πε0 Q/r²। তাহলে কিউটা কত? কিউ 1/4πε0 হয়ে গেছে 9 × 10⁻⁹। এইগুলোকে তোমাদের মুখস্থ করে রাখতে হবে। এই যেমন এই ডেটাটা 1/4πε0, এই গোটাটাই হচ্ছে 9 × 10⁻⁹। তাহলে কিউটা কত? কিউ হচ্ছে 3.2 × 10⁻⁷, ঠিক আছে। আর ডিভাইডেড বাই r², আরটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার হয়, অর্থাৎ 15 × 10⁻², অর্থাৎ 10⁻⁴। ঠিক আছে। তাহলে দেখো 7 আর 4 এখান থেকে আমি পাচ্ছি, যেমন তোমার 3টা গেলে 10⁻⁶ থাকে, 10⁻⁶, আর এখান থেকে হচ্ছে 9 × 3.2। তার মানে তুমি ধরো এরকমভাবে আমি করি 9 × 3.2, মানে তুমি 32 ধরে রাখো, আর ডিভাইডেড বাই 15 × 15, ঠিক আছে। আর এই দিকটায় কত হবে? 3.2, আর তোমার এটি 10⁻⁸ হয়ে যাবে। তোমার 4 হলো, 4 আর এদিকে 10⁻⁵। এবার 15 তোমার এই দিকটা 5 হয়ে গেল, এই দিকটা 5 হয়ে গেল, 5 × 5 = 25। 25কে যদি 4 দিয়ে গুণ করো, তার মানে 32কেও তোমার 4 দিয়ে গুণ করতে হবে, 32 দিয়ে 10⁻³ হয়ে যাবে এখানে, আর এখানে 32কে 4 দিয়ে গুণ করলে পরে 128, ঠিক আছে। 128 × 10⁻³ তার মানে হচ্ছে 1.2 × 10⁵, 1.28 × 10⁵। তাহলে অ্যান্সারটা হয়ে গেল এ, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরের প্রবলেমে চলে যাই। আচ্ছা, পরের প্রবলেম বলেছে যে দেখো, an electron falls from rest through a vertical distance h in a uniform and vertically upward directed electric field. The direction of electric field is now reversed, keeping its magnitude the same. A proton is allowed to fall from the rest in it through the same vertical distance h. The time of fall of the electron in comparison to the time of fall of the proton is, ঠিক আছে। তো প্রশ্নটা কি বলেছে, অ্যান ইলেকট্রন ফলস ফ্রম দ্য রেস্ট থ্রু ভার্টিক্যাল ডিস্টেন্স এইচ, একটা এইচ ডিস্টেন্স থেকে, এইচ ডিস্টেন্স থেকে একটা ইলেকট্রন ফল করছে, ঠিক আছে, একটা ইলেকট্রন ফল করছে। তার এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে? এই বরাবর, কারণ ইলেকট্রিক ফিল্ড যদি উপরের দিকে থাকে তবে ইলেকট্রন তো তোমার নেগেটিভ চার্জ, তার মানে তাকে আকর্ষণ করবে, অর্থাৎ আকর্ষণ করলে সে নিচের দিকে পড়বে। এবার ঠিক একই রকমভাবে বলেছে যে এই ডিস্টেন্স থেকে ওপর দিক থেকে ইলেকট্রন পড়ছে, আর তারপর বলেছে দ্য ডিরেক্টলি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য নাও রিভার্স। এরপরে কী হলো, ইলেকট্রিক ফিল্ডটাকে রিভার্স করে দেওয়া হলো, অর্থাৎ ওপর দিক থেকে নিচের দিকে ইলেকট্রিক ফিল্ডটাকে দেওয়া হলো। এবং তারপরে কী হয়েছে, এ প্রোটন ইজ অ্যালাউড টু ফল ফ্রম দ্য রেস্ট ইন ইট, একটা প্রোটনকে ছেড়ে দেওয়া হলো। তাহলে যখন ইলেকট্রিক ফিল্ড ওপর দিক থেকে নিচের দিকে হবে, তখন প্রোটনকে ফেললে পরে ইলেকট্রিক ফিল্ডের দিকে যাবে, কারণ একটা পজিটিভ আধান, ঠিক আছে। এবং টাইম অফ ফল অফ দ্য ইলেকট্রন ইন কম্প্যারিজন টু দ্য টাইম অফ ফল, আমার যে টাইম অফ ফল, অর্থাৎ এই টাইমটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে রেস্ট থেকে যদি পড়ে কোনো জিনিস, আচ্ছা তার আগে আমি তোমাকে ইয়েটা বলে দিই, অপশনগুলো বলে দিই। অপশনগুলো আছে একটা 10 টাইম গ্রেটার, 5 টাইম গ্রেটার, স্মলার আর ইকুয়াল। তাহলে নতুন করে বলার কিছু নাই। বেশ, আমরা এবার দেখে নিই। তাহলে ধরো আমরা উপর দিক থেকে এইচ ডিস্টেন্সে সে নিচের দিকে পড়ছে, ঠিক আছে। এখন তো এইচের ক্ষেত্রে উপরের দিকে শুধুমাত্র কোন ফোর্সের জন্য? এই ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেই ফিল্ডের জন্য পড়ছে। আমি ধরে নিলাম যে একটা ইলেকট্রনের মাস হচ্ছে এমই, তাহলে এমই যদি মাস হয়, ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে থাকে, তার মানে টোটাল ফোর্সটা কত? এফ ইকুয়ালস টু হয়ে যাবে যে তোমার স্মল ই ইন্টু ই, এটা ফোর্স, অর্থাৎ অ্যাক্সেলারেশনটা হয়ে যাবে তোমার ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এমই, এটা হলো তার অ্যাক্সেলারেশন নিচের দিকে পড়ার ক্ষেত্রে। এবার রেস্ট থেকে শুরু করেছে, অর্থাৎ ইউ ইকুয়ালস টু 0, তাহলে আমরা জানি যে এইচ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার,
তাহলে এইচ ইকুয়ালস টু হাফ, সরি এখানে জি হবে না, হাফ এটি স্কোয়ার, মানে শুধুমাত্র ত্বরণের জন্য নিচের দিকে নামছে, কারণ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটা যদি 0 হয় তাহলে হাফ এটি স্কোয়ার হবে, অর্থাৎ টাইমটা হয়ে যাবে তোমার, এটা আমি যদি টিই বলি ইলেকট্রনের ক্ষেত্রে, তার মানে টিই স্কোয়ার ইকুয়ালস টু টোয়াইস এইচ বাই এ, তার মানে রুট ওভার, অর্থাৎ টিই ইকুয়ালস টু রুট ওভার টোয়াইস এইচ বাই এ, তার মানে হচ্ছে রুট ওভার টোয়াইস এইচ বাই এ মিনস ই, ক্যাপিটাল ই আর এম ই উপরের দিকে চলে গেল। ঠিক একই রকম সিমিলারভাবে সমস্ত কিছু যদি প্রোটনের জন্য হয় তাহলে টিপি ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার টোয়াইস এইচ বাই ই ইন্টু এমপি। তাহলে দেখো আমরা ইলেকট্রনের ক্ষেত্রে যদি বলি টিই বাই টিপি, তার মানে হয়ে যাবে দেখো টিই ইলেকট্রনের ক্ষেত্রে শুধুমাত্র এমই রুট ওভার এমই ডিভাইডেড বাই এমপি, ঠিক আছে। অর্থাৎ অ্যাক্সেলারেশনটা নিচের দিকে হাফ জিটি স্কোয়ার, অর্থাৎ হাফ এটি স্কোয়ার টোয়াইস এইচ, তার মানে এইচটা হয়ে গেল টিইটা আমরা পেলাম টোয়াইস এইচ বাই এ, এবং এটা যদি ই বাই এমই হয় তার মানে ডিরেক্টলি এটা প্রপোর্শনাল হবে। এখন দেখো ইলেকট্রন আর প্রোটনের যে মাসের অনুপাতটা, তার মানে সেটা সবসময় কী হবে, একের থেকে ছোটো হবে, তার কারণ প্রোটন ইলেকট্রনের থেকে সব সময়ের জন্যই বেশি। তার মানে আমরা লিখতে পারি যে টিই লেস দেন টিপি, বোঝা গেল। এমই যদি এমপি এর থেকে কম হয় তার মানে এমই লেস দেন এমপি, অর্থাৎ এইটা একের থেকে ছোট যদি হয় তার মানে হচ্ছে যে টিপিটা বেশি, টিইটা কম, তার মানে টিই লেস দেন টিপি হবে। আচ্ছা, আর এখানে তোমার যেটা বলেছে, হ্যাঁ, তার মানে তোমার অবভিয়াসলি এটা স্মলার, বেশ, তাহলে এটা হলো। আচ্ছা, পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা, তারপরে যেটা বলেছে যে এটা এআইপিএমটি 2000 সালে পড়েছিল, বলছে এ চার্জ ওয়ার ইজ বেন্ট in the form of a semicircular arc of radius a. If charge per unit length is lambda coulomb per meter, the electric field at the center O is. তো সেমিসার্কুলার আর্ক দেখো ঠিক এরকম একটা সেমিসার্কুলার আর্ক, যেখানে এটা সেন্টার, আর তোমার রেডিয়াসটা বলে দিয়েছে এ, ঠিক আছে। ঠিক এই ও বিন্দুতে আমাদের চার্জটাকে ক্যালকুলেট করতে হবে, এবং বলে দেওয়া আছে যে চার্জ পার ইউনিট লেন্থ ইজ ল্যাম্ডা, ঠিক আছে। তা অপশনগুলো বলে দিই। অপশন দেওয়া আছে এ ল্যাম্ডা বাই 2 পাই এ স্কোয়ার এপসাইলন নট, এ ল্যাম্ডা বাই 2 পাই এ স্কোয়ার এপসাইলন নট। আচ্ছা, বি দেওয়া আছে ল্যামডা বাই 4 পাই স্কোয়ার এপসাইলন নট এ, ল্যামডা বাই 4 পাই স্কোয়ার এপসাইলন নট এ, সি ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এ, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এ, আর ডি দেওয়া আছে 0। বেশ, এটা পড়েছিল এআইপিএমটি 2000 সাল। এখন দেখো প্রবলেমটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে। এখন আমি ধরে নিলাম যে কোনো একটা জায়গা, এই ছোট্ট অংশ, তুমি এটাকে ডিএক্স ধরে নাও, ডিএক্স দূরত্বে তোমার এইখান থেকে এরকম একটা ছোট্ট আর্ক, যেখানে এইটা হচ্ছে ডি থিটা, অর্থাৎ কোণটা করে ডি থিটা। এখন আমরা জানি যে এই থিটার পরেই ডি থিটা হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা। তাহলে দেখো ডিএক্স দৈর্ঘ্যে, মানে যেহেতু আধান পার লেংথ ইকুয়ালস টু তোমার হচ্ছে ল্যামডা,
অর্থাৎ ডিএক্স দৈর্ঘ্যে যে আধানটা হবে সেটা যদি ডিকিউ হয় তার মানে আমরা ডিকিউ ইকুয়ালস টু বলবো ল্যামডা ডিএক্স। এই আধানটা এই ও বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ডটা দেবে সেটা ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর হবে। আমরা জানি যে আধানটা যে ডিস্টেন্স নেওয়া হয় আধান থেকে আউটওয়ার্ড ডিরেকশনে হয়, অর্থাৎ সেখানে ইটা হয়ে যাবে এরকম। এখন দেখো এইটা যদি তোমার এটা যদি ই হয়, এটা যদি থিটা হয় তার মানে এটাও থিটা হবে, অর্থাৎ এই বরাবর আমি দুটো উপাংশ পাবো। একটা উপাংশ এই বরাবর থাকবে, সেটা সরি এখানে ই দেওয়াটা ভুল হবে, এটা ডিই দিতে হবে। তাহলে এই দিক বরাবর আমি পাবো ডিই কস থিটা, আর নিচের দিকে পাবো ডিই সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো ডিই কস থিটা শুধুমাত্র ডিএক্সের জন্য আমরা যে ডিইটা পাবো সেই ডিইটা দুটো উপাংশ নিচ্ছি। এখন কথা হচ্ছে যে ডিএক্সটা এই দিকে যদি ডিএক্স নিই ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ তুমি ধরে নাও এইখানটায় যদি একই রকমভাবে আমরা সমদূরত্বের ডিএক্স নিই তাহলে তার জন্যও আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডি থিটা কোণে এই দিক বরাবর আমরা ডিই পাবো, এবং এর দুটো উপাংশে একটা ডিই এই দিক বরাবর ডিই সাইন থিটা পাবো, আর এই দিক বরাবর পাবো ডিই কস থিটা। এখন দেখো যদি ডিএক্স একই থাকে ডি থিটাও একই থাকে তাহলে ডিটাও একই থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের অপোজিটে আমরা ডি কস থিটা করে দুটো অপোজিট ডি কস থিটা পাচ্ছি। তার মানে এরা পরস্পরকে ক্যান্সেল করবে, মানে প্রত্যেকটা পয়েন্ট এদিকে যদি থাকে তার এদিকে এটা একটা পাবো, এখানে যদি থাকে এখানে একটা পাবো, এখানে থাকবে এখানে একটা পাবো, প্রত্যেকটার জন্য ডি কস থিটা কিন্তু পরস্পর ক্যান্সেল করবে, কিন্তু প্রত্যেকটা ডি সাইন থিটা যোগ হয়ে যাবে। তার মানে আলটিমেট আমরা যে ইটা পাবো সেই ইটা ইকুয়ালস টু হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিই সাইন থিটা। ঠিক আছে, তাহলে ডিইটা কত হবে, এখানে ডিইটা হয়ে যাবে ইকুয়ালস টু, দেখো ডিই মানে হচ্ছে 1/4πε0, ডিই মানে হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই এই দূরত্ব অর্থাৎ এ স্কোয়ার তার সঙ্গে সাইন থিটা। আর ডিকিউটা কি, ডিকিউটা হচ্ছে 1/4πε0, ডিকিউ মানে হচ্ছে ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এবার দেখো ডিএক্সটা কি আমরা যে ভেরিয়েবল নেবো সেটা ডি থিটা নেবো। তাহলে ডি থিটা এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা জানি একটা আর্কের ক্ষেত্রে খুব ক্ষুদ্র অংশ যেহেতু, তো আর্কের ক্ষেত্রে ডিএক্স ইকুয়ালস টু আর থিটা অর্থাৎ আর ডি থিটা। তার মানে ডিএক্স ইকুয়ালস টু হয়ে যাবে তোমার এ ডি থিটা। তাহলে ডিএক্সের জায়গায় তুমি এ ডি থিটা বসাও, এটা এখানে লিখছি। তার মানে ইটা হয়ে যাবে ইকুয়ালস টু 1/4πε0, দেখো ল্যামডা ডিএক্সের জায়গাতে বসাবো এ ডি থিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। তাহলে এ কেটে যাবে, মানে আমরা এই দিক থেকে পাবো ল্যামডা বাই 4πε0 এ সাইন থিটা ডি থিটা। আর লিমিটটা কোথাও হবে 0 থেকে পাই, মানে একদম পুরো অর্ধেকটা যেহেতু মানে 0 টু পাই অর্থাৎ 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস থিটা অর্থাৎ এটা হয়ে যাবে তোমার ল্যামডা বাই 4πε0 এ, আর লিমিট ভ্যালুটা হয়ে যাবে তোমার যেহেতু মাইনাস হয়ে যাবে মাইনাস কস থিটা অর্থাৎ কস 0 মাইনাস কস পাই, তার মানে 1 + 1, এটা -1 + 1 অর্থাৎ 2। তাহলে 2 কেটে যাবে, হয়ে যাবে ল্যামডা বাই 2πε0 এ, এটা অ্যান্সার সিএতে। ঠিক আছে, বেশ তারপরটা দেখি। তো পরের কোশ্চেনটা, আচ্ছা পরের কোশ্চেন তোমার, হ্যাঁ পরের কোশ্চেন করেছিল AIPMT 1998, বলছে এ পার্টিকেল অফ মাস m and charge q is placed at rest in a uniform electric field E and then released. The kinetic energy attained by the particle after moving a distance y is 1998 সালে পড়েছিল। আচ্ছা অপশনগুলো হচ্ছে কিউ ই ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে কিউ ই ওয়াই স্কোয়ার, বিটা হবে তোমার কিউ ই স্কোয়ার ওয়াই
সিটা হচ্ছে কিউ ইউআই আর ডিটা তোমার কিউ স্কোয়ার ইউআই তাহলে প্রশ্নটা কী বললাম? প্রশ্নটা ছিল যে একটা পার্টিকেল অফ মাস এম, মানে এম ভরের এবং কিউ আধানের একটা পার্টিকেলকে, যেটা রেস্টে ছিল, তারপরে একটা ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দেওয়া হয়েছে, তার কাইনেটিক এনার্জি কত হবে ডিস্টেন্স ওয়াই। তার মানে তোমার ডিস্টেন্স ওয়াই অতিক্রম করার পর, অর্থাৎ তুমি এখান থেকে ইউটা 0 ছিল, তারপরে ভি হলো, ডিস্টেন্সটা ছিল ওয়াই। এখন যেহেতু একটা অ্যাক্সিলারেশনের জন্য যাবে, যদি কিউ আধান হয়, ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, তাহলে কিউ আধানের জন্য আমরা ফোর্স যেটা পাবো এফ ইকুয়ালস টু হয়ে যাবে তোমার কিউ ইন্টু ই, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা হবে কিউ ই বাই এম, এটা অ্যাক্সিলারেশন। এবার এটা একদম সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে ইউটা 0, 2a বলতে 2QE বাই এম, আর এসটা হচ্ছে ওয়াই। তাহলে আমাকে চেয়েছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ হাফ এম গুণ করে দাও উভয় দিক থেকে, তার মানে হাফ এম ইন্টু 2QE বাই এম ইন্টু ওয়াই। তাহলে হাফ এম এম কেটে গেল, 2 কেটে গেল, তার মানে হয়ে গেল QEY। তারপর সি এর অ্যান্সার। বেশ, তারপরে আরেকটা কোশ্চেন ঝটপট করে নিই। কোশ্চেনটা হচ্ছে আচ্ছা, কোশ্চেন দেখো কী বলেছে। এই কোশ্চেনটা পড়েছিল নিট 2020-তে, না এই কোশ্চেনটা নয়, এটা পড়েছিল EIPMT 1990। বলছে এ পেন্ডুলাম বব অফ মাস 3.7 × 10⁻⁶ kg and carrying a charge 2 × 10⁻⁸ coulomb is at rest in a horizontal uniform electric field of 20,000 V/m. The tension of the thread of pendulum is, ব্র্যাকেটে দেওয়া আছে, G = 9.8 m/s²। EIPMT 1990। তাহলে একটা এই রকমভাবে দেওয়া আছে, দেখো এইরকম একটা বব, এইদিকে ইলেকট্রিক ফিল্ড ছিল, একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ঠিক আছে, আর নিচের দিকে অবভিয়াসলি এমজি কাজ করবে, ওয়েট, এদিকে টেনশন কাজ করবে টি। তাহলে ই যদি দেওয়া থাকে, কিউ আধানটা দেওয়া আছে তোমার কিউ, তার মানে আমি বলতে পারবো এই দিক থেকে ফোর্স যেটা থাকবে সেটা হচ্ছে কিউই, তাহলে কিউই ফোর্স কাজ করলো, নিচের দিকে এমজি। এখন দেখো যদি এটা স্থির থাকে, তার মানেই হচ্ছে যে এদের যে লব্ধিটা পাবো, এই আর এই টেনশনের সঙ্গে সমান, অর্থাৎ জি এর সঙ্গে সমান হয়। এটা একদম সিম্পল জিনিস। তো তোমাকে ডেটা কী কী দেওয়া আছে? দেওয়া আছে যে মাস হচ্ছে 30.7 × 30 m দেওয়া আছে, 30.7 × 10⁻⁶ kg। আচ্ছা, আর তোমাকে চার্জ দেওয়া আছে 2 × 10⁻⁸ কুলম, তাহলে কিউ দেওয়া আছে 2 × 10⁻⁸ কুলম। ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে 20,000 V/c। আচ্ছা, দ্য টেনশনটা পেয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড V/m, তার মানে তোমাকে দিতে হবে টেনশনটা বার করতে হবে, টিটাকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর অভিকর্ষ ত্বরণের মানটা দেওয়া আছে 9 m/s²। তাহলে উত্তর দেওয়া আছে দেখো 3 × 10⁴ নিউটন, 4 × 10⁻⁴ নিউটন, 5 × 10⁻⁴ নিউটন, আর 6 × 10⁻⁴ নিউটন। একদম ইজি জিনিস। তাহলে আর টি এর সঙ্গে সমান হলে স্থিরভাবে থাকে, তার মানে আর আমরা জানি যে আর ইকুয়ালস টু লব্ধিটা সমান হয়ে যাবে তোমার QE তার স্কোয়ার প্লাস mg তার স্কোয়ার, আর এইটাই হয়ে যাবে টি, ঠিক আছে। অর্থাৎ তোমার √Q মানে হচ্ছে 2 × 10⁻⁸, এটা কিউ হলো, আর ইটা দেওয়া আছে তোমার 2 × 10⁴ তার স্কোয়ার প্লাস এমটা দিয়েছে 30.7 × 9.8, আর তোমার ইন্টু 30.7 এর আছে 10⁻⁶, তাহলে 10⁻⁶ তার স্কোয়ার, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমি পাচ্ছি 2 দুগুণে 4 মানে হচ্ছে 4 × 10⁻⁻⁷ -4 দুগুণে 8 রাইট প্লাস 3.7 × 9.8 তার মানে হচ্ছে তোমার 98 এক মিনিট দ্বারা 29 তার মানে এটা চলে আসবে তোমার 9 তার মানে হচ্ছে 30 7 427 310 হ্যাঁ তার মানে একটা 9 আসবে দেখো গুণ করলে পরে 49 7 8 56 4 5 ইকুয়াল টু 9 তাহলে 9 × 10⁻⁻8 না তোমার সরি এটা 2 3 4 16 হবে এটা 16 নয় 25 মানে 5 × 10⁻⁻4 নিউটন। হ্যাঁ ঠিক আছে এটাই উত্তর, অর্থাৎ বিয়েরটা অ্যান্সার হবে। বেশ ঠিক আছে, এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তার পরেরটাই যেটা আছে সেটা হচ্ছে তোমার ডাইপোল মুভমেন্টের ক্ষেত্রে। তাহলে ডাইপোল মুভমেন্টের আগে কিছু থিওরি করে দেবো যেগুলো ডাইপোল মুভমেন্টে কাজে লাগে। সেই থিওরির পরে আমরা যেসব প্রবলেমগুলো বিগত সালে নিটের পড়েছে সেইগুলো পরের ক্লাসে করবো। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এই পর্যন্ত।